নমস্কার বন্ধুরা, আমি আপনাদের আজ শোনাব প্রখ্যাত সাহিত্যিক নারায়ণ সান্যাল রচিত একটি জীবনীমূলক উপন্যাস লিন্ডবার্গ। লিন্ডবার্গ উপন্যাসটির দ্বিতীয় পর্ব। 16ই সেপ্টেম্বর 1926, তার মানে প্রায় 2.5 বছর পরের কথা। ইতিমধ্যে অনেক জল বয়ে গেছে মিসিসিপি দিয়ে, অনেক অনেক কাঠের গুঁড়ি ভেসে গেছে লিন্ডবার্গ ভিলার ধার দিয়ে। ইভাঞ্জেলিন এখন আছেন ডেট্রয়েটে, মাঝে মাঝে লিটল ফলসে আসেন, তখন ঘরদোর সাফা করানো হয়। লিন্ডবার্গ ভিলায় মোমবাতি জ্বলতে দেখা যায়, কিন্তু বছরের বেশিরভাগ সময় তিনি তার পৈতৃক আবাসে ডেট্রয়েটে কাটান। ছেলের সঙ্গে দেখা হয় 9 মাসে 6 মাসে, সে যদি প্লেন নিয়ে ওপাড়ায় যায়। লিন্ডিও অনেক ঘাটে জল খেয়েছে ইতিমধ্যে। বার্নস্টর্মিং বা বিমানের কায়দা দেখানোর ব্যবসাটা আর লাভজনক নয়। এই কয় বছরে অনেক অনেক প্রতিযোগী ভিড়ে পড়েছিল ব্যবসাটায়। লোকেও আর প্লেনে চড়ায় তেমন উৎসাহী নয়। ওটা যেন ক্রমে গা সওয়া হয়ে আসছে। বাধ্য হয়ে জেনিকে বেচে দিয়েছিল লিন্ডি। আমেরিকার সৈন্য বিভাগে এয়ার করে নাম লিখিয়েছিল। পুরো কোর্স নিয়ে সে রিজার্ভ ফোর্সে আছে। ওই সময় একটি কোম্পানি সারা আমেরিকায় বিমানে ডাকবিলি করবার কন্ট্রাক্ট নিয়েছিল। তাদের প্রয়োজন হলো বৈমানিক। স্লিম লিন্ডবার্গ এখন সেখানেই চাকরি করছে। শিকাগো থেকে সেন্ট লুই যাওয়া আর আসা, ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে বিরাম নেই। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো। রানার লিন্ডি নিরলস উড্ডয়নে একক যাত্রী, শিকাগো থেকে সেন্ট লুই, সেন্ট লুই থেকে শিকাগো। যে কথা বলছিলাম, 16ই সেপ্টেম্বর 1926 বিকেলবেলা। চার্লস লিন্ডবার্গের হাতে কোনো কাজ ছিল না। সকালে মেল ব্যাগ পৌঁছে দিয়েছে, আজ রাত্রে বিশ্রাম আছে শিকাগোর কংগ্রেস হোটেলে। কাল ভোরে আবার ডাক ব্যাগ নিয়ে রওনা দেবে সেন্ট লুইয়ের দিকে। নেহাত সন্ধ্যাটা কাটাতে সে ঢুকে পড়ল একটা সিনেমা হলে। সিনেমা দেখা ওর ধাতে নেই, কোশমিন কালেও যায় না। বিখ্যাত হবার পর একবার একটি ডিনার পার্টিতে একজন ওর সঙ্গে আমেরিকার সুপারস্টার লিলিয়ান গিসের পরিচয় করিয়ে দেয়। গিস ছিলেন সে আমলে 2 নম্বর মার্কিন অভিনেত্রী। গ্রেটা গার্বো যদি ভেনাস, তবে গিস ঔজ্জ্বল্যের জুপিটার। লিন্ডবার্গ সৌজন্য রক্ষার্থে তাকে হাউডু উডু করে জনান্তিকে ধর্মপত্নীকে প্রশ্ন করেছিলেন, মহিলাটি কে? বলা বাহুল্য, চাপা ধমক শুনতে হয়েছিল পরিবর্তে। যাক, সে তো অনেক পরের কথা। সেদিন সন্ধ্যায় লিন্ডি যে ছবিটি দেখতে গেল তার নাম, ওর দিনপঞ্জিকায় দেখছি হোয়াট প্রাইস গ্লোরি। নামটা উল্লেখ করলাম দুটি কারণে। প্রথমত, এই ছবিটি দেখতে গিয়েই তার জীবনে একটা প্রকাণ্ড দিক পরিবর্তন হলো। দ্বিতীয়ত, ছবিটির নামের মধ্যে অলক্ষ্য ভাগ্যদেবতার একটা নিদারুণ তির্যক ব্যঙ্গ ছিল। সেদিন লিন্ডি আদৌ খেয়াল করেননি ছবিটার টাইটেল হোয়াট প্রাইস গ্লোরি, অর্থাৎ বিখ্যাত হওয়ার কী মূল্য। সিনেমা শুরু হওয়ার আগে একটা নিউজ রিল। হঠাৎ নিজের সিটে সোজা হয়ে বসল লিন্ডি। বিষয়টা এরোপ্লেন সংক্রান্ত। রূপলি পর্দায় ভেসে উঠল প্রকাণ্ড একটা বাইপ্লেন। নিউ ইয়র্ক লং আইল্যান্ডে সেটি তৈরি হচ্ছে ডিজাইনার ইগর সিকার্সকি। হ্যাঙ্গার থেকে সেটা যখন বেরিয়ে এসে ক্যামেরার মুখোমুখি দাঁড়ালো, তখন প্রেক্ষাগৃহের একটিমাত্র দর্শকের চোখ অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম করছে। সিকার্সকির প্লেনে আছে 3টি ইঞ্জিন, 4 জন যাত্রীকে বইতে পারে। তারপরেই পর্দায় দেখা গেল একজন খর্বকায় বৈমানিক। সে আমলের চিত্র সবাক নয়। বিজ্ঞপ্তিতে জানা গেল ওই খর্বকায় ব্যক্তিটির নাম কাপিতান রেনি ফঙ্ক। বৈমানিক? বৈমানিক অত বেটে? হাসি পেল লিন্ডির, কিন্তু পর মুহূর্তেই তার মুখের হাসি মিলিয়ে গেল। 5 ফুট 2 ইঞ্চি লম্বা মানুষটা যখন ওই বিশালকায় আকাশযানে চড়ে বসল, তখন পর্দায় লেখা পড়ল রেনি এস পাইলট। এই বিমানে তিনি নিউ ইয়র্ক থেকে প্যারিসে চড়ে যাবার প্রতিজ্ঞায় দৃঢ় সংকল্প। অ্যাটলান্টিক পাড়ি দেবেন একবারও না থেমে। ক্লোজ আপ, কাপিতেন রেনির হাসি হাসি মুখ। ক্যাপশন, প্যারিস আমি এসে গেছি। নিউজ রিল শেষ হলো চিত্র নির্মাতার শুভেচ্ছায়। কাপিতান রেনি ফঙ্ক অর্ধেক প্রাইজ জিতবেন, এ আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের শুভকামনা রইল।
অটেক পুরস্কার? সেটা কি? লোকটা কেন ওই বিশাল এয়ারোপ্লেনটা নিয়ে নিউ ইয়র্ক থেকে না থেমে প্যারিস উড়ে যেতে দৃঢ় সংকল্প? মাথায় উঠল সিনেমা দেখা। অন্ধকার ঘর থেকে বেরিয়ে এলো রাস্তায়। সামনে খবরের কাগজের স্টল। দীর্ঘদিন ও দৈনিক পত্র পড়ে না। খানকত কাগজ কিনে সরে এলো রাস্তায়, বিজুলিবাতির তলায়। কি আশ্চর্য! সব কাগজে খবরটা ফলাও করে ছাপা হয়েছে। খবরের কাগজের ধার ধারে না এবং নিতান্ত একা থাকতে অভ্যস্ত বলে লিন্ডি এত বড় খবরটা সম্বন্ধে কিছুই জানে না। অর্টেগো পুরস্কার ঘোষণা করেছেন বিখ্যাত ফরাসি ধনকুবের রেমন অর্টেগ। নিউ ইয়র্কে তার একাধিক আকাশচুম্বী হোটেল আছে। তার ঘোষণা অনুযায়ী প্রাইজটা দেওয়া হবে যে ব্যক্তি কোনো একটি আকাশযানে, বেলুনে নয়, নিউ ইয়র্ক থেকে প্যারিস অথবা ফ্রান্সের যে কোনো ভূখণ্ড থেকে নিউ ইয়র্ক পর্যন্ত না থেমে উড়ে যেতে পারবে। প্রাইজটার মূল্যবান $25,000, অর্থাৎ আজকের হিসেবে 12 লক্ষ টাকা। প্রাইজটা ঘোষিত হওয়ার পিছনেও আছে একটি নাটকীয় ঘটনা। বিশ্বযুদ্ধের পরে 1919 সালে আমেরিকার এয়ারো ক্লাব ক্যাপ্টেন রিকেনবেকারকে সংবর্ধনা জানাতে একটি ডিনারের আয়োজন করে। ক্যাপ্টেন রিকেনবেকার ছিলেন একজন এস পাইলট। পশ্চিম রণাঙ্গনে দুর্ধর্ষ বৈমানিক হিসেবে খ্যাতি লাভ করেন। ডিনারের ভাষণে সকলে ফ্রান্স ও আমেরিকার মধ্যে সৌহার্দ্যের উপর জোর দেন। যুদ্ধকালে যেমন দুজনে হাতে হাত মিলিয়েছিল, শান্তির সময় সৌহার্দ্যটা তার চেয়েও বেশি হবে এমন একটা বক্তব্য ছিল সকলের বক্তৃতায়। রিকেনবেকার তার ভাষণে বলেন, সেদিন আর দূরে নয় যখন মানুষ না থেমে আমেরিকা ও ফ্রান্সের মধ্যে আটলান্টিক পাড়ি দিয়ে যাতায়াত করবে। তারপরেই ছিল ফরাসি ধনকুবের অর্টেগের ভাষণ। উৎসাহের আতিশয্যে তিনি ওই পুরস্কার ঘোষণা করে বসলেন। সে আজ 7 বছর আগের কথা। ইতিমধ্যে কেউ সে দুঃসাহস দেখায়নি। 1919 সালে জন অ্যালকক এবং আর্থার ব্রাউন অবশ্য নিউ ফাউন্ডল্যান্ড থেকে আয়ারল্যান্ডে উড়ে যান, কিন্তু তারা গিয়েছিলেন 1900 মাইল। নিউ ইয়র্ক থেকে প্যারিসের দূরত্ব অন্ততপক্ষে 3,500 মাইল। সেই মুহূর্তটি থেকেই সম্পূর্ণ বদলে গেল লিন্ডি। দৃঢ় সংকল্প করল মনে মনে, যেমন করেই হোক ওই প্রাইজ তাকে জিততেই হবে। একটু খোঁজখবর নিতে জানা গেল বর্তমান পরিস্থিতি। অর্টেগ প্রতিযোগিতার আসরে তখন 3 জন প্রতিযোগী। সমস্ত পত্রপত্রিকায় এ নিয়ে আলোচনা হচ্ছে। কে প্রথম সাফল্যমণ্ডিত হবে, কে পাবে প্রাইজ। 1 নম্বর প্রতিযোগী ওই যার ছবি ও দেখল সিনেমায়, কাপিতান ফঙ্ক। তার আকাশযান অতি বিশাল, অতলান্তে পাড়ি জমাবার জন্য বিশেষভাবে নির্মিত। ডিজাইনার আগেই বলেছি, ইগর সিকর্স্কি। কাপিতান ফঙ্ক একজন দক্ষ বৈমানিক, যতই না কেন খর্বকায় হন তিনি। ইউরোপ খণ্ডে বহুবার দূরপাল্লা ইতিমধ্যেই পাড়ি জমিয়েছেন। বিশ্বযুদ্ধেও একজন এস পাইলট হিসাবে সম্মানিত। কিন্তু কয়েকটি খটকা লেগে থাকলো লিন্ডবার্গের মনে। 4 যাত্রী নেবার কী দরকার? অহেতুক ওজন বৃদ্ধি। তারপর শোনা গেল ওদের সব রকম ব্যবস্থাই রাজকীয়। দুটো রেডিও সেট চলেছে সাথে, একটা শর্ট ওয়েভ, একটা লং ওয়েভ। সঙ্গে চলেছে বিছানা, পালা করে যাতে ঘুমিয়ে নেওয়া যায়। মায়ে উনুন, রান্না করে খাওয়ার উপকরণ। না, ব্যবস্থাটা আদৌ মনপুত হলো না লিন্ডের। ওদের ঘোষিত ওজনটা বড় বেশি, 28,000 পাউন্ড। 3 ইঞ্জিনওয়ালা প্লেনের পক্ষেও সেটা যেন বড্ড বাড়াবাড়ি লিন্ডির মতে। 2 নম্বর প্রতিযোগী বিখ্যাত বৈমানিক কমান্ডার রিচার্ড বায়ার্ড স্বয়ং। তিনি নাকি পূর্ব বৎসর উত্তর মেরুর উপর দিয়ে উড়ে এসেছেন। তিনি কোন জাতের প্লেন নিয়ে উড়বেন সেই সংবাদ এখনও গোপন রেখেছেন, তবে তার সম্বন্ধে অনেকেই আশান্বিত। 3 নম্বর প্রতিযোগী লেফটেন্যান্ট কমান্ডার নোয়েল ডেভিস। তিনিও দুর্ধর্ষ বৈমানিক। যতদূর জানা যায় 3 জনই প্রস্তুত, যে কোনো দিন তারা নিউ ইয়র্ক থেকে উঠতে পারেন। ফ্রান্স থেকে উল্টো মুখে উড়ে আসবার জন্য অনেকে প্রস্তুত হচ্ছেন, কিন্তু তাদের বিস্তারিত বিবরণ সঠিকভাবে পাওয়া গেল না। লিন্ডি যতই চিন্তা করে ততই ওর মনে হয় এ পুরস্কার সেই জিতবে যদি সে মনোমতো একটা প্লেন জোগাড় করতে পারে। শিকাগো, সেন্ট লুইয়ের মধ্যে ডাক হরকরা যাতায়াত করে আর মনে মনে হিসাব কষে। সুযোগ পেলে খাতা পেন্সিল নিয়ে বসে যায় নকশা আঁকতে।
কী জাতের প্লেন হবে, কতটা পেট্রোল নিতে হবে, কতটা রসদ, যন্ত্রপাতি, জিনিসপত্র, এই সব। উৎসাহের আতিশয্যে একদিন সে এসে হাজির হলো আর্ল টমসনের কাছে। টমসন একজন প্রভাবশালী এবং ধনী জীবন বীমা দালাল। মনের কথা খুলে বললে লিন্ডি। বললে কিছু টাকার জোগাড় হলে সে ওই প্রতিযোগিতায় যোগ দিতে চায়। এমন একখানা প্লেন চাই যাতে সে সম্পূর্ণ একাই ওই আটলান্টিকে পাড়ি জমাবে। স্বভাবতই প্রথমটা টমসন পাত্তা দেননি। লিন্ডি তখন বললে, আপনি যদি ব্যবস্থা করে দেন স্যার, তবে আমি এর জন্য আমার শেষ কপর্দক পর্যন্ত ব্যয় করতে রাজি। ব্যাংকে আমার মাত্র $2000 আছে। টমসন বললেন, ভেবে দেখি। কথাটা কানে গেল মেজর ল্যাম্বার্টের সেন্ট লুই এয়ারপোর্ট যার নামে। শুনে তিনি নিজে থেকেই বললেন, দেখাই যাক না চেষ্টা করে। লিন্ডির 2000-এর সঙ্গে আমার একটা $1000 চেক জমা করে নাও। ফ্র্যাঙ্ক রবার্টসন, লিন্ডির বস, শুনে বললেন, ঠিক আছে, আমিও কিছু দেব, কিন্তু এভাবে তো হবে না। চলো তোমাকে নিয়ে যেয়ে কোনো সংবাদপত্রের মালিকের কাছে। খবরের কাগজ পিছন থেকে মদত না দিলে এসব কাজ হয় না। সেন্ট লুই শহরের সবচেয়ে নামকরা দৈনিক সংবাদপত্র পোস্ট ডিসপ্যাচ। কিন্তু সম্পাদক মশাই আদৌ উৎসাহিত হলো না। যখনই শুনলেন লিন্ডবার্গ একা আটলান্টিক পাড়ি দিতে চাইছে এবং কোনো হালকা ধরনের একক ইঞ্জিন আকাশযানে, অমনি তিনি মুখ বাঁকালেন। রবার্টসন ওর হয়ে সুপারিশ করলেন যথেষ্ট, কিন্তু কিছু হলো না। শেষবেলা সম্পাদক মশাই বলেই ফেললেন, দেখুন মশাই, প্যারাশুট নিয়ে লাফানো, প্লেনের ডানার উপর হাঁটা অথবা লুপিং দ্য লুপের সময় ককপিটের বাইরে থাকার জন্য যতবার বলেন ততবার হাততালি দিতে রাজি আছি, কিন্তু আটলান্টিক পাড়ি দেওয়া একেবারে অন্য জাতের জিনিস। আমার কাগজের একটা সুনাম আছে মশাই, আমি এসব ধাস্টামোর মধ্যে নেই, সোজা কথা। সব বড় শহরেই যেমন হয়, সংবাদপত্র একাধিক এবং তাদের রেশারেশি লেগেই আছে। পোস্ট ডিসপ্যাচ চার্লস ডিলমার্গের উৎসাহে বরফ খোলা ঠান্ডা জল ঢেলেছে সংবাদ পেয়ে 2 নম্বর কাগজ গ্লোব ডেমোক্র্যাটের হ্যারি নাইট শতকপ্রবৃত্ত হয়ে এগিয়ে এলেন। হ্যারাল্ড বিক্সবি আর একজন প্রভাবশালী ব্যাংক প্রেসিডেন্টও ওকে পাঠিয়ে দিলেন একটা চেক, ওর প্রচেষ্টার চাঁদাস্বরূপ। লিন্ডির উৎসাহ, উদ্দীপনা এবং দৃঢ় সংকল্পে শেষ বেশ আর্ল টমসনও এসে দাঁড়ালেন ওর পাশে। লিন্ডি হিসাব করে দেখল এতদিনে তার জমার খাতে পড়েছে $15,000। কম নয়, এ টাকায় একটা প্লেন খরিদ করা চলে বটে। কিন্তু কি জাতের প্লেন? না, ফকার নয়। ফকার খুব নামকরা কোম্পানি, কিন্তু সে কোম্পানির সেলসম্যানের সঙ্গে ইতিপূর্বেই এক হাত হয়ে গেছে। মেজর ল্যাম্বার্টের আহ্বানে সেই সেলসম্যান ভদ্রলোক একদিন এসেছিলেন ওদের দপ্তরে। লিন্ডির পরিকল্পনা শুনে মাথা নেড়ে বলেছিলেন, মিস্টার ফকার এই জাতীয় হঠকারিতার সঙ্গে নিজের নাম যুক্ত করতে রাজি হবেন না। ফকারের পরে উল্লেখযোগ্য নাম রাইট বেলাঙ্কা, যাদের প্লেন ওর পছন্দসই, দামও $15,000 নিচে। সুতরাং মন স্থির করে নিউ ইয়র্কে সে টেলিগ্রাম করল। নিউ ইয়র্কে ওই কোম্পানির হেড অফিস। বড় কর্তা তৎক্ষণাৎ জবাব দিলেন, সাক্ষাতে কথাবার্তা বলুন। চেক নিয়ে লিন্ডি ছুটল নিউ ইয়র্কে। রাইট বেলাঙ্কা কোম্পানি বড় কর্তা চার্লস লেভিন। মহাসমাদরে তিনি লিন্ডিকে অভ্যর্থনা করলেন। হ্যাঁ, লেভিনও মনে করেন তার তৈরি সিঙ্গল ইঞ্জিন প্লেন দক্ষ বৈমানিকের হাতে পড়লে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে পারে। এ পরিকল্পনায় অংশ নিতে তিনি রাজি। তার প্লেনই যদি অর্ধেক প্রাইস জেতে, তবে কোম্পানির যথেষ্ট সুনাম হবে। না, দাম তিনি $15,000 বেশি দাবি করবেন না মিস্টার লিন্ডবার্গের কাছে। তার শুধু একটি মাত্র শর্ত, কে প্লেনটা চালিয়ে নিয়ে যাবে তা তিনিই স্থির করবেন। আপাত মস্তক জ্বালা করে ওঠে লিন্ডির। সে বুঝতে পারে লেভিন তলে তলে কথাবার্তা চালাচ্ছেন তার অপর কোনো প্রতিযোগীর সঙ্গে। 1 নম্বর প্রতিযোগী কাপিতান ফঙ্ক বেছে নিয়েছেন সিকর্স্কির মডেল। 2 নম্বর প্রতিযোগী কমান্ডার বায়ারও ইতিমধ্যে নির্বাচন করেছেন তার প্লেনের মডেল, 3 ইঞ্জিনওয়ালা একটি ফকার প্লেন। তার দামই নাকি $1,00,000। তাই লেভিনের এখন লক্ষ্য 3 নম্বর প্রতিযোগী ডক্টর কমান্ডার নোয়েল ডেভিসের উপর। নামগোত্রহীন চার্লস লিন্ডবার্গকে সে তার স্বপ্ন সাফল্যের সওয়ার হতেই দেবেন না। অপমানিত ব্যর্থ লিন্ডি ফিরে এলো সেন্ট লুইতে।
হিসাব কষতে বসল তার পুঁজির ভিতর কতটা অহেতুক খরচ হলো নিউ ইয়র্ক যাতায়াতে। অর্থ, অর্থ, আরও অর্থের প্রয়োজন। ওভারটাইম ডিউটি নিতে শুরু করলো লিন্ডি। এতদিনে দিনে একবার ডাক নিয়ে যেত, সপ্তাহে 2 দিন বিশ্রাম। এখন দিনে 2 বার ডাক নিয়ে যায়, ছুটি বলে কিচ্ছু নেই। রাত জেগে সে একটা প্লেনের মডেলও বানিয়ে ফেলল। মডেল নয়, নকশা, প্ল্যান, এলিভেশন, সেকশন, বিস্তারিত স্পেসিফিকেশন তালিকা, ঠিক যেখানে যেমনটি চায়। তারপর 10-20 কপি নকশা সে পাঠিয়ে দিল মার্কিন মুলুকের সব কয়টা নামকরা এরোপ্লেন তৈরির কারখানায়। এই নকশা অনুযায়ী একটি মনোপ্লেন তারা বানিয়ে দিতে পারে কিনা, পারলে কত দিনে এবং কী দামে। জবাব এলো একে একে, সবই হতাশাব্যঞ্জক। কেউ সরাসরি লিখেছে, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমরা নিজেদের ডিজাইনে প্লেন বানাই, অর্ডার মাফিক কাজ করি না। কেউ রাজি হয়েছে, কিন্তু দাম চেয়েছে ওর পকেট ছাপানো। কেউ বা দামটা চেয়েছে 15,000-এর ভিতরে, কিন্তু সময় চেয়েছে অত্যন্ত বেশি। একটি মাত্র কোম্পানি জানিয়েছে তারা এ বিষয়ে উৎসাহী। যত তাড়াতাড়ি সম্ভব তারা ওই দামে সেটা শেষ করে দিতে পারে অর্ডারটা পেলে। কিন্তু কোম্পানিটা আদৌ নামকরা নয়। ক্যালিফোর্নিয়ায় সান ডিয়েগোতে অবস্থিত ওই রায়ান এয়ারক্রাফট কোম্পানি কোনো খানদানি প্রতিষ্ঠান নয়। হতাশ হয়ে বেচারি একদিন এসে দেখা করলো হ্যারি নাইটের সঙ্গে। বললে, স্যার, আমার দুর্ভাগ্য, এ হবার নয়, আমিও আশা ত্যাগ করেছি। এবার আপনারা আমাকে যে যতটা চাঁদা দিয়েছিলেন ফেরত দিন। গ্লোব ডেমোক্রেট কাগজের অফিসেই কথা হচ্ছিল। হ্যারি নাইট একবার আপাদমস্তক দেখে নিলেন লিন্ডিকে। এই কয় মাসে অতিরিক্ত পরিশ্রমে বেচারি যেন আধখানা হয়ে গেছে। পকেট থেকে চেকবুক বার করে লিন্ডি ওর গ্লাসটপ টেবিলে রাখল। কিন্তু চেকটা লিখবার উপক্রম করতেই তিনি চেপে ধরলেন ওর হাত। বললেন, একটু অপেক্ষা করো, আমি হ্যারাল্ড বিক্সবিকে প্রথমে একটা ফোন করি। ফোনটা তুলে নিয়ে বিক্সবির সঙ্গে যোগাযোগ করলেন। হ্যারাল্ড বিক্সবি তার ব্যাংকেই ছিলেন। হ্যারি নাইট সংক্ষেপে শুধু বললেন, বিক্সবি, আমি নাইট বলছি, আজ লাঞ্চে তোমার কোনো প্রোগ্রাম আছে? নেই? ভালোই হলো। শোনো, স্লিম লিনবার্গ আমার সামনে বসে আছে। বেচারি ভয়ানক মুষড়ে পড়েছে। এসো না, আজ আমরা 3 জন একসঙ্গে লাঞ্চ করি, অনেক কথা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাঞ্চের টেবিলে 2 প্রধান ব্যক্তি লিন্ডিকে চেপে ধরলেন। হ্যারি নাইট বললেন, এত সহজে তো ভেঙে পড়লে চলবে না লিন্ডি, তুমি শেষ চেষ্টা করে দেখো। চলে যাও সান ডিয়েগো, স্বচক্ষে দেখে এসো ওদের কারখানাটা কি জাতের, ওরা পারবে কি না। বিক্সবি আরও এক কাঠি উপরে উঠলেন। বললেন, ইয়াং ম্যান, তোমার বাবার সঙ্গে আমার পরিচয় ছিল। তিনি বেঁচে থাকলে যে কথা বলতেন সেটা তার হয়ে আমিই বলছি। এত সহজে তোমাকে হার মানতে দেব না আমরা। তুমি ওই ডাকঘর করার কাজে ইস্তফা দাও। তোমার হাত খরচের টাকা আপাতত আমিই দেব। তুমি নেক্সট প্লেনে সান ডিয়েগো রওনা হও দেখি। চোখ দুটো ছলছল করে ওঠে লিন্ডির। তাহলে স্বপ্ন সে একাই দেখছি না। 24শে ফেব্রুয়ারি 1927 হ্যারি নাইটের টেবিলে পৌঁছল সান ডিয়েগো থেকে একটি টেলিগ্রাম। বিশ্বাস হচ্ছে রায়ান উপযুক্ত বিমান নির্মাণে সক্ষম। যন্ত্রপাতি সমেত দাম $10,580। 60 দিনে শেষ হবে। চুক্তি সম্পন্ন করবার সুপারিশ করছি, লিনবার্গ। তৎক্ষণাৎ হ্যারি নাইট জবাব দিলেন, রায়ান কোম্পানির সঙ্গে চুক্তি শেষ করো। লিন্ডি ফিরে এলো না, ওই কারখানাতেই রয়ে গেল। দিবারাত্র সে ওদের সঙ্গে কাজ করছে। ওর চোখের সামনে তিল তিল করে তৈরি হচ্ছে ওর তিলোত্তমা। এদিকে অন্যান্য প্রতিযোগীরাও বসে নেই। ঘটে গেছে অনেক ঘটনা। মাস 5 আগে 20 সেপ্টেম্বর রেনি ফং তার সেই বিশাল আকাশযান নিয়ে রওনা দিয়েছিলেন। প্রায় 2,500 গ্যালন পেট্রোল নিয়ে সিকর্স্কির দৈত্যযান 4 জন যাত্রীকে নিয়ে রওনা দিল লং আইল্যান্ডের রুজভেল্ট এয়ারোড্রোম থেকে। শত শত ক্যামেরা ক্লিক ক্লিক করে উঠল। সাংবাদিকের ভিড়ে সেদিন অত বড় এয়ারফিল্ড লোকারণ্য। কিন্তু কী দুর্ভাগ্য, প্লেনটা মাটি ছেড়ে উঠতেই পারল না। সোজা গিয়ে ধাক্কা লাগালো সামনের পাঁচিলে। যা অনিবার্য তাই ঘটল। 2,500 গ্যালন পেট্রোলে আগুন লেগে গেল। ফং কোনো ক্রমে ককপিট থেকে লাফিয়ে প্রাণে বাঁচলেন। তার 2 জন সহযাত্রীর দেহাবশেষ খুঁজে পাওয়া গেল না সে বহ্নিস্তূপে।
সংবাদে প্রকাশ, তাতে আদৌ হতাশার নেই কাপিতান ফঙ্ক অথবা ডিজাইনার সিকর্স্কি। তারা দুজনেই উঠে পড়ে লেগেছেন দ্বিতীয় একটি প্লেন তৈরি করতে। অর্থের অভাব নেই তাদের। দ্বিতীয় প্রতিযোগী কমান্ডার বায়ার্ডের ভাগ্য সুপ্রসন্ন নয়। 3 ইঞ্জিন বিশিষ্ট যে ফকার প্লেনটি নিয়ে তিনি অভিযাত্রা করতে প্রস্তুত হচ্ছিলেন, সেটিও আহত হয়েছে পরীক্ষামূলক ওড়ার সময়। বায়ার্ড সহ সব কজন যাত্রী আহত হয়ে হাসপাতালে, তবে আঘাত কারো মারাত্মক নয়। প্লেন সহ যাত্রীরা সবাই ক্রমশ আরোগ্যের পথে। 3 নম্বর প্রতিযোগী সেই রাইট বেলাঙ্কা প্লেন, যেটা খরিদ করতে লিন্ডি নিউ ইয়র্ক পর্যন্ত দৌড়েছিল। না, সেটা লেফটেন্যান্ট কমান্ডার নোয়েল ডেভিস চালাবেন না। সেটার খবর আশাপ্রদ, মানে লিন্ডির কাছে আশঙ্কাপ্রদ। ফকার দুর্ঘটনার 2 দিন আগে সেটা 3 জন যাত্রী নিয়ে রওনা দেয়। মালিক চার্লস লেভিন স্বয়ং এবং 2 জন বৈমানিক, চেম্বারলেন এবং আরও একজন। সেবারও খুব হইচই হলো কাগজে। প্লেনটা আটলান্টিকের উপর পাক্কা 51 ঘন্টা পাক মেরেছে। ওই সময় সে শুধু প্যারিস কেন, প্রায় মস্কো চলে যেতে পারত, কিন্তু পারেনি। পথ ভুলে শেষ বেশ ফিরে এসেছে আমড়াতলার মোড়েই। নামবার সময় অবশ্য একটা চাকা জখম হয়েছে। আঘাতও মারাত্মক নয়, যে কোনো মুহূর্তে সেটা আবার রওনা হতে পারে। সবচেয়ে মর্মন্তুদ সংবাদ লেফটেন্যান্ট কমান্ডার নোয়েল ডেভিস এবং তার সহযোগী উস্টারের। তাদের আকাশযান মাটি ছেড়ে উঠেছিল, কিন্তু শেষমেশ টাল সামলাতে পারেনি। দুর্ঘটনায় দুজনেই মারা গেছেন। ঘটনা 24শে এপ্রিলের। তার 48 ঘন্টা পরে 26শে এপ্রিল সান ডিয়েগোর কারখানায় লিন্ডবার্গের সদ্যজাত প্লেনটি হ্যাঙ্গার থেকে মাটিতে নামল। তৎক্ষণাৎ সে একটা পরীক্ষামূলক উড্ডয়ন চেষ্টা করে দেখল। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। অনায়াস ভঙ্গিতে হালকা ধরনের প্লেনটা উড়ল, নামল। লিন্ডি খুশিতে ডগমগ। ঠিক এই জাতের বাহনই চাইছিল সে। ওর আকাশযানে নামকরণ করা হলো স্পিরিট অফ সেন্ট লুই। শেষ মুহূর্তে টুকটাক মেরামতির পর প্রায় পুরো পেট্রোল ট্যাঙ্কে ভরে লিন্ডি পরীক্ষামূলক আকাশচারণ সারল 4 মে। ফিরে এসে বললে সে সম্পূর্ণ সন্তুষ্ট। টাকা করে মিটিয়ে দিয়ে এবার সে নিউ ইয়র্ক ফিরবার জন্য প্রস্তুত হলো। অটেক প্রাইজের শর্ত অনুযায়ী তাকে রওনা হতে হবে নিউ ইয়র্কের কোনো এয়ারোড্রোম থেকে। স্থির হলো 8ই মে সে সান ডিয়েগো থেকে নিউ ইয়র্ক উড়ে যাবে। ওই 8 তারিখ সকালে সংবাদপত্র খুলে স্তম্ভিত হয়ে গেল লিন্ডি। প্রথম পৃষ্ঠাতে বড় বড় হরফে ছাপা, আটলান্টিকের উপর বৈমানিক নানগেমার। তার নিচে মাঝারি হরফে অর্টেক প্রাইজের শেষ সমাধান আসন্ন, এবং তার তলায় বিস্তারিত সংবাদ। আজ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্যারিস থেকে পশ্চিমমুখ রওনা হয়েছেন 2 জন বিখ্যাত বৈমানিক, ক্যাপ্টেন নানগেমার এবং ফ্রাঁসোয়া কোলি, অর্টেক প্রাইজ ছিনিয়ে নিতে। ওদের বিমানের নাম এল ওইজিন ব্ল্যাঙ্ক, মানে শুভ্র বিহঙ্গ, কারণ আকাশযান ধবধবে সাদা। বর্তমানে তারা আটলান্টিকের উপরে। কোনো বিপাকে না পড়লে আগামীকাল তারা নিউ ইয়র্কে উপনীত হবেন। নিউ ইয়র্ক তাদের অভ্যর্থনার জন্য প্রস্তুত। তাহলে এই ছিল বিধাতার মনে, ভাবলে লিন্ডি। এত চেষ্টা, এত ছোটাছুটি, এত অর্থ ব্যয়, শুধু শেষ বাজিতে হেরে যেতে। খবরের কাগজটা গুটিয়ে রেখে লিন্ডি তার সুটকেস থেকে বার করল একখানা পৃথিবীর ম্যাপ। সান ফ্রান্সিসকো থেকে টোকিও কত দূর? অর্টেক প্রাইজ নাই পাক, ট্রান্স প্যাসিফিক সোলো ফ্লাইট চেষ্টা করে দেখবে। হুড়ো মুড়িয়ে ওর ঘরে ঢুকলো মেকানিক ডোনাল্ড হল। বললে, চাইলি আজকের কাগজ দেখেছ? লিন্ডি জবাব দিল না, মুখ তুলে শুধু চাইল। সে চাহনি সবাক। ডোনাল্ড হল এগিয়ে এসে ওর হাতটা তুলে নিয়ে বললে, আই হোপ দে ডোন্ট মেক ইট। বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো চার্লস লিন্ডবার্গ। বন্ধুর করমুষ্টি থেকে টেনে নিল হাতটা। ধমকে সুরে বলল, ছি, ও কথা বলো না, ও কথা বলতে নেই। হল হাসে, বোঝে ধমকটা লিন্ডি তাকে দেয়নি, দিয়েছে নিজেকেই। কারণ মনে মনে সে বোধহয় এতক্ষণ ওই কথাই ভাবছিল, হয়তো ওরা বিফল হবে। তাই ছিনিয়ে নেওয়া হাতটা টেনে নিয়ে ডোনাল্ড হল পুনরায় সান্ত্বনা দেবার চেষ্টা করে।
জানি বন্ধু, তোমার মনের ভিতরটা এখন কিরকম করছে। এবার লিন্ডি বললে, আমি প্রশান্ত মহাসাগরের কথা ভাবছিলাম, হল আটলান্টিক নয়। বুঝেছি বুঝেছি, 24 ঘন্টা অপেক্ষা করেই দেখো না। পরদিন সংবাদপত্র পড়ে মনে হলো শুভ্র বিহঙ্গ প্রায় সফল হয়ে গেছে। কেপ প্রেসের কাছে একটি মার্কিন জাহাজ তাকে দেখতে পেয়েছে। ওরা সোজা উড়ে এসেছে। সমস্ত দিন রেডিওতে নানান ঘোষণা, গান, বক্তৃতা, আলোচনা, বারে বারে থামিয়ে ঘোষক জানাচ্ছে শুভ্র বিহঙ্গের খণ্ড সংবাদ, যখন যেটুকু জানা যাচ্ছে। ওরা আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন ভূখণ্ডের আকাশে নাকি পৌঁছেছে। পোর্টল্যান্ডের আকাশে দেখা গেছে ফেনশুভ্র আকাশযানকে। শেষ পর্যন্ত একটি অসমর্থিত সংবাদ অনুযায়ী তাকে বোস্টনের আকাশেও দেখা গেছে। বোস্টন থেকে নিউ ইয়র্ক তো আকাশপথে 600 মাইলেরও কম। নিউ ইয়র্ক শহরের সব মানুষ ছুটল এয়ারোড্রোমের দিকে। শহরতলির মানুষজনও গাড়ি নিয়ে ছুটে আসছে। শতাব্দীর একটি চিহ্নিত মুহূর্ত। সবাই সবাই স্বচক্ষে দেখতে চায়, ক্যামেরায় ধরে রাখতে চায়। ডোনাল্ড হল বললে, কি স্থির করলে, নিউ ইয়র্ক কখন যাচ্ছ? লিন্ডি গম্ভীর হয়ে বলে, নিউ ইয়র্ক আদৌ যাবো কি না কে জানে। ট্রান্স প্যাসিফিক ফ্লাইটে তো সান ফ্রান্সিসকো থেকেই উঠতে হবে। হল থমকে ওঠে। কি বলছো পাগলের মতো? ট্রান্স প্যাসিফিক নন স্টপ ফ্লাই করতে এখনও মানুষের 10 বছর লাগবে। তা কি লিন্ডিই জানে না? মায়ের কাছে মাসির গপ্প। কিন্তু কোথা থেকে কি যে হয়ে গেল, এরপর শুভ্র বিহঙ্গ বেমালুম না পাত্তা। 12 ঘন্টা কেটে গেল। লিন্ডি হিসেব কষে বললে, ওদের প্লেনে পেট্রোল অনেক আগে শেষ হয়ে গেছে। বেচারিরা, অর্ধেক প্রাইস তো পরের কথা, এখন তাদের জীবিত পাওয়া গেলে হয়। বস্তুত ততক্ষণে সার্চ পার্টি রওনা হয়ে গেছে। লিন্ডি অতঃপর গুটিয়ে রাখলো প্রশান্ত মহাসাগরের ম্যাপটা। 10ই মে রওনা দিল সান ডিয়েগো থেকে। স্থানীয় পত্রিকায় ছাপা হলো খবরটা। নিউ ইয়র্কে যখন ল্যান্ড করলো স্পিরিট অফ সেন্ট লুই, তখন মালুম হলো লিন্ডির সে আর কোনো অখ্যাত বৈমানিক নয়। খবরটা এপাড়াতেও রটে গেছে। দলে দলে সাংবাদিকরা ক্যামেরা নিয়ে ছুটে আসছে। ওর শুভানুধ্যায়ীরা অনেকেই এসেছেন ওকে রিসিভ করতে। হ্যারি নাইট, হ্যারাল্ড বিক্সবি, টমসন প্রভৃতিরা। কিন্তু তাদের কাছে বেচারি যেতেই পারছে না। সাংবাদিকদের নিরন্ধ্র পাঁচিলে সে বন্দী হয়ে পড়েছে। আপনার ঠিকুজি কুষ্টি আছে স্যার? কোন রং আপনার সবচেয়ে পছন্দ? এই যে তোমার প্রেমিকা কি একজন? কতদিনের আলাপ? ব্লন্ড না ব্রুনেট? সে রাত্রি ডায়েরিতে বেচারি লিখেছিল। আমার কান লাল হয়ে উঠছিল ক্রমশ। বেচারি লিন্ডি, সে খেয়াল করে দেখেনি যে ছবিটা না দেখেই সে সিনেমা হল থেকে উঠে এসেছিল তার নাম হোয়াট প্রাইস গ্লোরি। বিখ্যাত হওয়ার কী মূল্য! গৌরবের সঙ্গে শুধু সৌরভ নয়, রৌরবও ভালো মিল। 13ই মে ভোরবেলা ডিক ব্লাইথ এসে হাজির। লিন্ডি ডিরাডান্ডা গেড়েছিল গার্ডেন সিটি হোটেলে। ডিক রাইট হচ্ছে রাইট এরোনটিক্যাল কর্পোরেশন নিযুক্ত চার্লস লিন্ডবার্গে প্রেস এজেন্ট। লিন্ডি প্রথমটা রাজি হয়নি। প্রেস এজেন্ট? মাই ফুট! ধমকে উঠেছিল সে। তাকে থামিয়ে দিয়ে রাইট কর্পোরেশনের বড় সাহেব বলেছিলেন, লুক হিয়ার মিস্টার লিন্ডবার্গ, আপনার স্পিরিট অফ সেন্ট লুইতে যে ইঞ্জিন লাগানো হয়েছে তা আমাদের। আপনি সাফল্যমণ্ডিত হলে আমাদের বিজনেস প্রচণ্ডভাবে বেড়ে যাবে। তখন আপনার প্রতিটি কথার হবে অমূল্য দাম। ফলে আপনি যাতে কোনো অবস্থাতে বেফাঁস কিছু না বলেন সেটা আমাদের দেখে নিতে হবে। ডিক ব্লাইথ আপনার প্রেসের দিকটা সামলাবে। খরচ খরচা সব আমাদের কোম্পানির। অগত্যা মেনে নিতে বাধ্য হয়েছিল স্লিম। লিন্ডি নাকের সামনে একখণ্ড নিউ ইয়র্ক টাইমস মেলে ধরে ব্লাইথ বললে, দেখো একবার চোখ চেয়ে দেখো, যে সে কাগজ নয়, খোদ টাইমসের 1 নম্বরের পাতায় নাম উঠেছে তোমার। লিন্ডি ঝুঁকে পড়ে কাগজটার উপর। 13ই মে 1927 নিউ ইয়র্ক টাইমসের হেডলাইন নিউজ বলছে, মানব ইতিহাসের বোধ করি সবচেয়ে চমকপ্রদ প্রতিযোগিতার ক্ষেত্র আজ নিউ ইয়র্কে প্রস্তুত। 3600 মাইল সমুদ্র পাড়ি দিয়ে কে আগে প্যারিতে পৌঁছবে। কাল সকালে
অনুমান হয় প্রায় একসঙ্গে ৩ জন অভিযাত্রী রওনা হবেন। সংখ্যায় তারা ৩ জন। ১ নম্বর এবং ৩ নম্বর প্রতিযোগী হচ্ছেন চার্লস অগাস্টাস লিন্ডবার্গ। বিশেষজ্ঞদের মতে তিনি হচ্ছেন কালো ঘোড়া। গতকাল সন্ধ্যায় তিনি ৭.৫ ঘন্টা একটানা বিমান চালিয়ে উড়ে এসে জুড়ে বসেছেন। রূপালি রঙে মোড়া তার প্লেনটি নিঃসন্দেহে রূপালি রূপসী তন্নি। টাইমসের স্টাফ রিপোর্টার খুব চোস্ত ভাষায় ব্যাজ খিস্তি করেছেন। প্রথমত কালো ঘোড়া। রেসের মাঠে যে ঘোড়াটা ঠিকুজি কুষ্টির পাত্তা পাওয়া যায় না তাকেই রেসুরেরা বলে ডার্ক হর্স, অর্থাৎ কালো ঘোড়া, অর্থাৎ অচেনা ঘোড়া। বেমক্কা জিতেও যেতে পারে, কিন্তু নিঃসন্দেহে সে কুলীন জাতের ঘোড়া নয়। দ্বিতীয়ত, উড়ে এসে জুড়ে বসা কথাটা কি শুধু আক্ষরিক অর্থেই নিতে হবে? তৃতীয়ত, তার আকাশযানকে বলা হয়েছে রূপালী রূপসী তন্নি। ভাবখানা এমন তুলে ধরলে গলে পড়েন। কাগজ থেকে মুখ তুলে লিন্ডি বলে, দেখলাম, দেখা যাক। না বন্ধু, এখনো দেখার বাকি আছে। এবার ডেইলি মিররখানা দেখো। নিউ ইয়র্ক টাইমস ব্যঙ্গ করেছে মার্জিত ভাষায়, ব্যাজ স্তুতি বিপরীতার্থক ব্যাজ খিস্তি দিয়ে। ডেইলি মিরর রেখে ঢেকে খিস্তি করেনি। তার হেডলাইন নিউজ হচ্ছে ফ্লাইং ফুল হপস টুডে, উড়ন্ত গবেট আজ লাফাবে। প্রাতরা সেরে লিন্ডি চলে এলো এয়ারোড্রোমে। সেখানে আবার সেই ক্যামেরাধারী আর সাংবাদিকের মিছিল। লিন্ডি ইতিমধ্যেই মনে মনে বেশ চটেছে, তাদের সঙ্গে কোনো কথা বলছে না। ওর অপর প্রতিযোগী কমান্ডার বায়ার নিজে থেকেই এগিয়ে এসে ওর সঙ্গে করমর্দন করলেন, শুভেচ্ছা জানালেন। পাশাপাশি 3খানি প্লেন দাঁড়িয়ে আছে, কিন্তু আবহাওয়ার রিপোর্ট খুব খারাপ। আটলান্টিকে নাকি খুব কুয়াশা ও ঝড়, তাই কেউই রওনা হচ্ছেন না। 3জন প্রতিযোগী কাছাকাছি অপেক্ষা করছেন আবহাওয়ার রিপোর্ট আশাপ্রদ হলেই যাতে যাত্রা করতে পারেন। সমস্ত দিন এরোড্রোমের কাছে পিঠে ঘুরে বেড়ায় লিন্ডি, একটা কান রেডিওর আবহাওয়া সংবাদের দিকে সজাগ রেখে। দিনটা একেবারে ব্যর্থ গেল না। সন্ধ্যায় টেলিগ্রাফ পিয়ন ওর হাতে ধরিয়ে দিল ডেট্রয়েট থেকে আসা একটি তার বার্তা। আগামীকাল সকালে নিউ ইয়র্কে পৌঁছব। মা। মা? মা কোথা থেকে খবর পেল? মাকে তো লিন্ডি কোনো খবর দেয়নি, কোনো সাংবাদিককে মায়ের নাম ঠিকানা জানায়নি। নিশ্চয়ই সংবাদপত্র পড়ে ওর মা জানতে পেরেছে। লিন্ডির ইচ্ছা ছিল না মাকে কিছু জানায়। হয়তো মা বারণ করবে না, কিন্তু যদি করে? বিধবার একমাত্র সন্তান, মনটা ভারী হয়ে গেল বেচারির। চার্লস লিন্ডবার্গ স্বপ্নেও ভাবতে পারেনি গত 24 ঘন্টা মায়ের কিভাবে কেটেছে। মার্কিন সাংবাদিকদের তখনও চিনতে বাকি ছিল ওর। পূর্বদিন সন্ধ্যায় ওর বান্ধবী সাদা না কালো এ প্রশ্ন শুনেই ওর কান লাল হয়ে উঠেছিল। ওর মাকে তার চেয়ে শতগুণ তীক্ষ্ণ প্রশ্নবাণে বিদ্ধ করেছে সাংবাদিকরা। আপনার একমাত্র সন্তানকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিতে আপনার দ্বিধা হচ্ছে না? আচ্ছা, আপনি ওকে বারণ করবেন না? আচ্ছা, অন্তত একবার শেষ দেখা দেখতে যাবেন না? যেন লিন্ডি ইলেকট্রিক চেয়ারে বসতে যাচ্ছে। ওদের হাত থেকে রেহাই পেতেই কিনা কে জানে বৃদ্ধা মরিয়া হয়ে ছুটে আসছেন। সমস্ত দিন ছটফট করল লিন্ডি, তারপর মন স্থির করল, না, মা যদি আপত্তি করে, মা যদি নিষেধ করে, তবুও সে অটল থাকবে। মা তাকে জন্ম দিয়েছে, মা তাকে মানুষ করেছে। এই দুনিয়ায় ওই একটি মাত্র মহিলাকেই সে নিবিড়ভাবে ভালোবাসে। আজও সে খুব ভালোবাসে মাকে। তবু এক্ষেত্রে সে মায়ের অবাধ্য হতে বাধ্য। হ্যারি নাইট, হ্যারল্ড ভিক্সভি, আল টমসন, ডোনাল্ড ব্লাইক শুধু নয়, তাহলে আয়নার সামনে নিজ প্রতিবিম্বের দিকেও সে সারা জীবন চোখ তুলে তাকাতে পারবে না। গার্ডেন সিটি স্টেশনে মায়ের ছেলে সাক্ষাৎ হলো। ঠিক খবর পেয়েছে রিপোর্টারের দল, যথারীতি ছেকাবান করে ধরেছে ওদের। মায়ের সঙ্গে কোনো কথা বলা হলো না ওদের জ্বালায়। হাত ধরে টানতে টানতে নিয়ে তুলল গাড়িতে, সোজা চলে এলো এয়ারোড্রামে। গাড়ি থেকে নেমেই দেখে যথারীতি উদ্যত ক্যামেরার অরণ্য। কি চান আপনারা? কি হলে মুক্তি দেবেন আমাদের? গর্জে উঠল লিন্ডি। আপনারা দুজনে আলিঙ্গনবদ্ধ হয়ে চুম্বন করুন, ব্যাস, আর কিছু নয়। লিন্ডি রাজি হলো না, ওর মাও নয়।
তারা শুধু হাত ধরাধরি করে দাঁড়াতে স্বীকৃত হলো। শেষ পর্যন্ত সেই ব্যবস্থাই মেনে নিল সাংবাদিকেরা। এখানে প্রসঙ্গত একটা কথা বলে রাখা দরকার, পরদিন সকালে সংবাদপত্রে একটা ফটো দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল লিন্ডি। ফটোতে দেখা যাচ্ছে লিন্ডবার্গ ও তার জননী আলিঙ্গনাবদ্ধ অবস্থায় পরস্পরকে চুম্বন করছে। ব্যাকগ্রাউন্ডে একটি ট্রেন। ডোনাল্ড ব্রাইট ওকে বুঝিয়ে দিয়েছিল একে বলে ট্রিক ফটোগ্রাফি। দুটি চুম্বনরত নরনারীর মুন্ড দুটি পাল্টে দেওয়া হয়েছে। লিন্ডি তারপর মাকে নিয়ে মাঠে নামল। পাশাপাশি তিনখানি প্লেন মাকে দেখালো। জেনারেল বায়ারের প্রকাণ্ড 3 ইঞ্জিনের আকাশযান, তার নাম আমেরিকা। দ্বিতীয় প্লেনটি রাইট বেলাঙ্কা কোম্পানির কলম্বিয়া, তার বৈমানিক মিস্টার চেম্বারলেন। আর 3 নম্বর সেই কালো ঘোড়া স্পিরিট অফ সেন্ট লুই। প্রতি মুহূর্তে লিন্ডি আশঙ্কা করছে এইবারে মা ভেঙে পড়বে, এইবারে মা ভেঙে পড়বেই। ওর হাতটা জড়িয়ে ধরে বলেই বসবে, আমার একটা কথা রাখবি? এই প্রসঙ্গটা একবার উঠবেই। তবে মা তো অত্যন্ত বুদ্ধিমতী, হয়তো সর্বসমক্ষে প্রসঙ্গটা তুলবে না। কিন্তু হোটেলে ফিরে গিয়ে জনান্তিক অবকাশে মায়ের ছেলেকে একবার মুখোমুখি বসতে হবেই। এই জন্যেই মাকে সে এতদিন কিচ্ছু জানায়নি। ওর যুক্তিটা সহজ সরল। মাকে না জানিয়ে রওনা দেবে, তারপর জয়ী হয়ে যদি ফিরে আসে তবে ওর মাই হবে এ দুনিয়ার সবচেয়ে সুখী মহিলা। আর যদি ফিরে না আসে তবু মায়ের একটা সান্ত্বনা থাকবে, লিন্ডি তার কথার অবাধ্য হয়নি কোনো দিন। মধ্যাহ্ন আহারে যোগ দিতে এলেন হ্যারি নাইট এবং হ্যারাল্ড বিক্সবি, ওর 2 বৃদ্ধ শুভানুধ্যায়ী। লিন্ডি তাদের সঙ্গে মায়ের আলাপ করিয়ে দিল। তারা দুজনেই বললেন, আমাদের দৃঢ় বিশ্বাস চার্লি নিরাপদে প্যারিতে উপনীত হবে। আপনি হবেন এবছরের মাদার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবচেয়ে সৌভাগ্যবতী জননী। মিসেস ইভাঞ্জেলিন ল্যান্ড লজ লিন্ডবার্গ মৃদু হাসলেন শুধু, হ্যাঁ না কিছুই বললেন না। কথা প্রসঙ্গে হ্যারাল্ড বিক্সবি বললেন, তুমি ওই সব সস্তা দামের আউটফিট কিনেছ কেন? মাথা চুলকে লিন্ডি বললে, সস্তা হলেও জিনিস খারাপ নয়, অহেতুক অর্থ ব্যয়। থমকে ওঠেন বিক্সবি। একটা কথা শুনে রাখো ছোকরা, টাকা পয়সার ভাবনাটা আমরাই ভাববো, তুমি মাথা গলিও না। যেমন তোমার ওড়ার ব্যাপারে আমরা মাথা গলাতে যাচ্ছি না। লিন্ডি আর চোখে মাকে একবার দেখে নিল। তার মুখ ভাবলেশীন। প্রসঙ্গ বদলে নিল লিন্ডি। বললে, একটা কথা, আকাশে একটু পরিষ্কার দেখলেই আমি রওনা হতে চাই, না হলে ওরা তার আগে উড়বে। কিন্তু একটা বাধার কথা আমরা ভেবে দেখিনি। কি বাধা? অর্টেক প্রাইজের শর্ত হচ্ছে আবেদন করার পর কর্তৃপক্ষকে 3 মাস সময় দিতে হবে। আমার 3 মাস সময় এখনো পূর্ণ হয়নি। আমি যদি এখন সাফল্যমণ্ডিত হই তবে আইনত আমাকে প্রাইজ দেওয়া নাও হতে পারে। হ্যারি নাইট এবার ধমকে ওঠেন, চুলোই যাক প্রাইজের টাকা, তুমি নিজে প্রস্তুত মনে করলেই রওনা দেবে। ওর মায়ের কাছে বিদায় নিয়ে মধ্যাহ্ন ভোজনের পর ওরা দুজনে চলে গেলেন। লিন্ডি ইতস্তত করে মাকে বললে, চলো এবার হোটেলে ফেরা যাক। আমার হোটেলেই পাশাপাশি 2খানা ঘর নিয়েছি। হাসলেন এতক্ষণে ইভাঞ্জেলিন। বললেন, তোর খুব ভয় ছিল না আমাকে নিয়ে? কিরে ভয়? চার্লস লিন্ডির ভয়? কি জবাব দেবে সে ভেবে পেল না। মা বললেন, হোটেলে আমি যাব না রে, তোর এখন অনেক কাজ, অনেক দায়িত্ব। আমি থাকলেই কাজে ক্ষতি হবে। আমি শুধু তোকে একবার দেখতে এসেছিলাম, আশীর্বাদ করতে এসেছিলাম বাবা। পরের ট্রেনেই আমি ফিরে যাব। পরের মুহূর্তে লিন্ডি যে কাণ্ডটা করে বসল তা কোনো ক্যামেরাধারীর সামনে করলে পরদিন কাগজে ট্রিক ফটোগ্রাফির আর কোনো প্রয়োজনই থাকত না। রাত 2:15 কে যেন আস্তে আস্তে ঠেলছে লিন্ডিকে। ধর্মড়িয়ে উঠে বসে ও। কি? এইমাত্র আবহাওয়ার পূর্বাভাসে ঘোষিত হয়েছে মেঘ কেটে গেছে। কি করবে? উৎসাহে উঠে বসল বিছানায়, আলোটা জ্বালল। বুলেটিনটার ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ঠিক আছে, এখনই রওনা দেব। 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে নিল। সব কিছু অবশ্য গোছানোই ছিল।
হোটেলের লাউঞ্জ দিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়ালো। এরা কারা? হৈ হৈ করে উঠল সবাই। রাত জেগে তাস খেলছিল সাংবাদিক আর ক্যামেরাম্যান। ওদের তো আর আটলান্টিক পাড়ি দিতে হবে না, তাই রাত জাগায় আপত্তি নেই ওদের। কোনো ষষ্ঠ ইন্দ্রিয় নির্দেশে ওরা জানতো লিন্ডি রাতারাতি পাড়ি জমাতে পারে, তাই এই নৈশ জুয়ার বৈঠক। ওকে দেখে হুড়মুড়িয়ে উঠে পড়ল সবাই, পিছু নিল যে যার গাড়িতে। রাত 3টের মধ্যেই দলটা এসে পৌঁছলো এয়ারোড্রামে। ইতিমধ্যে টেলিফোনে খবর পাঠিয়ে প্লেনটা হ্যাঙ্গার থেকে বার করা হয়েছে, পেট্রোল ভরা হয়েছে। শেষবারের মতো সব কিছু চেক আপ করে নিল লিন্ডি। বায়াট সাহেবের আমেরিকা এবং চেম্বারলেনের কলম্বিয়া অঘরে ঘুমোচ্ছে। লিন্ডি উঠে বসল ককপিটে, সিটের বেলটা মাজায় বাঁধল, গ্লাভস জোড়া পড়ল হাতে, গগলসটা টেনে নিল চোখের উপর। মুখ বাড়িয়ে দেখল একবার। অন্ধকারে কত মানুষ অপেক্ষা করছে বোঝা যায় না, তবে বেশ কয়েকজন দাঁড়িয়ে আছে। স্পিরিট অফ সেন্ট লুইয়ের আকণ্ঠ বোঝায় পেট্রোল। ওর ওজন এখন 5250 পাউন্ড। এত ওজন নিয়ে মাত্র 15 দিনের শিশু সেন্ট লুই কখনো ওড়েনি আকাশে। কাপিতান ফঙ্কের কথা মনে পড়ল লিন্ডির, কিন্তু না না, সে কিছুতেই ঘটতে দেবে না অমন দুর্ঘটনা। হাত নেড়ে সে ইঙ্গিত জানালো ভূতলবাসী সহকারীদের। ওরা ঠেলতে শুরু করলো। কিছুটা গতি লাভ করেই সে স্টার্ট দিল ইঞ্জিনে। গতি, আরও গতি, আরও দ্রুত। রানওয়ের অর্ধপথের দাগটা অতিক্রান্ত, ফেরার পথ রুদ্ধ। হঠাৎ টের পেল পিছনের ল্যাজটা ভূপৃষ্ঠ ছেড়ে উঠেছে। পর মুহূর্তে সে উঠে পড়ল আকাশে। প্রথম ধাপ, যে ধাপ রেনি ফঙ্ক উত্তীর্ণ হতে পারেনি, কমান্ডার বায়ার্ড পারেননি, সেটা অতিক্রান্ত। আকণ্ঠ বোঝায় পেট্রোল নিয়ে ও উঠে গেছে আকাশে। সামনে 30,500 মাইল সমুদ্র পথ, তার উপরে ঊর্ধ্ববাহু সন্ন্যাসীর মতো ধ্যান স্তিমিত আইফেল টাওয়ার আছে তার প্রতীক্ষায়। পারবে তো পৌঁছাতে? আমেরিকার সময় ইস্টার্ন ডে টাইম অনুসারে তখন সকাল 7:54, 20শে মে 1927। অ্যাডমিরাল পিয়ারি 1906 সালে উত্তর মেরুতে উপনীত হয়েছিলেন। এডমন্ড হিলারি 1953 সালে এভারেস্ট জয় করেছিলেন। এমনকি নীল আর্মস্ট্রংয়ের 1969 সালে চন্দ্রে পদার্পণের চেয়েও 20শে মে 1927 তারিখের ওই ঘটনাটি কিছু বেশি গুরুত্বপূর্ণ। কারণ পিয়েরি, হিলারি অথবা আর্মস্ট্রং একটা যৌথ প্রচেষ্টার অংশীদার মাত্র, অথচ চার্লস লিন্ডির সমস্ত সাফল্য তার একার। আরও একটা কারণ আছে, যেটা হলো ওরা কেউই পারেননি সেই জিনিসটা করতে, প্রয়োজনও হয়নি তাদের, যা করেছিল স্লিম লিন্ডি। স্লিম লিন্ডি গোটা পৃথিবীর গালে কষে একটা থাপ্পড় লাগিয়েছিল। বুড়ো পৃথিবী, স্থবির পৃথিবী, ভোগ ঐশ্বর্যে বেসামাল, অন্তঃশ্বাস শূন্য, অবক্ষয়ী মদ্যপ পৃথিবীর সঙ্গীত ফিরে এসেছিল ওই একটি চরে। পৃথিবী নত যেন হয়ে করজোড়ে ওই একক বিদ্রোহীকে বলেছিল, সরি, আর ভুল হবে না। লিন্ডি সাফল্যের পরিমাপ তো আটলান্টিক অতিক্রমে নয়। অ্যালকক এবং ব্রাউন বছরাষ্টেক আগেই নিউ ফাউন্ডল্যান্ড থেকে ইউরোপে উড়ে গিয়েছিলেন। সেটাও এক হিসাবে আটলান্টিক উত্তরণ, যদিও দূরত্বটা অনেক কম। তাছাড়া চার্লস লিন্ডবার্গ যদি সেদিন না উঠতেন, তাহলে হয়তো পরদিনে বায়ার্ড তার আমেরিকা প্লেনে অথবা চেম্বারলেন তার কলম্বিয়ায় একই সাফল্য লাভ করতেন। বস্তুত দুজনে তা করেছিলেনও, লিন্ডবার্গের একক সাফল্যের অনতিকাল পরেই। যদি লিন্ডির বদলে ওদের কেউ অর্ধেক পুরস্কারে সম্মানিত হতেন, তাহলে কিন্তু সেটা এমন যুগান্তকারী ঘটনা বলে চিহ্নিত হতো না। কারণটা বুঝতে হলে 1927-এর দুনিয়াটাকে চিনে নিতে হবে। বিশ্বযুদ্ধ অনেক দিন আগে শেষ হয়েছে, ক্ষতচিহ্নগুলি মিলিয়ে গেছে। 30-এর দশকে স্লাম বা মন্দার বাজার তখনও আসেনি। সারা সভ্য দুনিয়াতেই সেদিন প্রাচুর্য। বড়লোকের সংসারে যা হয়, মদ, মেয়ে মানুষ, রেস আর জুয়া, যা যে তখন জন্ম নিচ্ছে। বিকিনি প্যান্ট বাজারে উকি দিতে চাইছে,
সভ্য পৃথিবী সারাদিন হাই তোলে, অপরাহ্নে প্রসাধন করে, সন্ধ্যায় নাচে, রাত্রিতে সিডিউস করে এবং সকালবেলায় হ্যাংওভারে ধরাশায়ী হয়ে পড়ে থাকে। খবরের কাগজে রোজই নতুন নতুন বিশ্ব রেকর্ড। কোন প্রেমিক যুগল দীর্ঘতম সময়কাল চুম্বন করেছে, কোন তরুণ স্কাই স্ক্র্যাপারের কার্নিশে দাঁড়িয়ে এক চুমুকে ভদকার ম্যাগনাম বোতল নিঃশেষ করেছে, কোন সম্ভ্রান্ত ঘরের তরুণী শিল্পীর স্টুডিওতে নুড মডেল হতে স্বীকৃত হয়েছে, এই সব। সেই রঙ্গমঞ্চে হঠাৎ আবির্ভূত হলো একজন নতুন মানুষ। লিন্ডির জীবনীকার মসলের ভাষায় এখন হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ালো একজন সত্যিকারের নায়ক। চেহারায়, কথাবার্তায়, ব্যবহারে এ মানুষ তরুণ, অমলিন, সুদর্শন। যুগের হুজুকে যে মানুষ কালিমালিপ্ত নয়, বিনা প্রচারে সে যেন অন্তরিক্ষ থেকে আবির্ভূত হলো আর নিশ্চুপ ছিনিয়ে নিয়ে গেল জয়ের মুকুট। নিউ ইয়র্কে যারা তার চতুর্দিকে হই হুল্লোড়ের পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল, তাদের সে ভ্রুক্ষেপও করল না। যারা বলেছিল উড়ন্ত গবেটটা আজ লাফাবে আটলান্টিকে ডুবে মরতে, তাদের কথা ওর কানেই যায়নি। হয়তো সত্যিই ডুবে মরবে, তাতে কি? তবু ওর দৃঢ় প্রত্যয়ের দার্ঢ়ে এমন একটি ঐশ্বরিক ব্যঞ্জনা ছিল যে কোনো কোনো ধর্মভাবাপন্ন মার্কিন নাগরিকের কাছে মনে হয়েছিল সে স্বয়ং ঈশ্বরের দূত, ঈশ্বরের বাণী বহন করে এসেছে সে। অন্যান্য সকলের কাছে সে বিদ্রোহী। তার বিদ্রোহ এই দুনিয়ার ঘুণে ধরা খেলো অবক্ষয় চিন্তাধারার বিরুদ্ধে, যে তত্ত্বের মূল কথা মানুষ মাত্রই শয়তান। পণ্ডিতের দল যতই হিসাব কষে বলতে থাকেন লোকটার মৃত্যু অনিবার্য, ততই ওই মানুষগুলো তাদের স্বপ্নে ওর সহযাত্রী হতে চায়। যে মুহূর্তে লং আইল্যান্ডের কর্দমাক্ত বিমান পোতাশ্রয় থেকে স্পিরিট অফ সেন্ট লুই কুয়াশা ঢাকা মহাসমুদ্রের দিকে যাত্রা শুরু করলো, সেই মুহূর্তটি থেকেই লিন্ডি হয়ে পড়ল তাদের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক, নিরাশার ঘনান্ধকারে একমাত্র দীপবর্তিকা। লক্ষ লক্ষ অতি সাধারণ মানুষের চোখে সেদিন সে নিজে প্রাণ বাঁচাতে আকাশ পাড়ি দিচ্ছিল না, সে সমগ্র মানবজাতির ভবিষ্যৎকে বয়ে নিয়ে যাচ্ছিল। ওর শেষ তীর্থ প্যারিস নগরী নয়, ও ছুটেছে উন্নততর জীবনের অন্বেষণে। ও যদি মারা যায় তাহলে, হ্যাঁ, ও যদি মারা যায় তাহলে ওরা দীর্ঘশ্বাস ফেলবে আর মনে মনে বলবে, বড় বেশি আশা করেছিলাম, এমনটা সত্যিই হয় না। কিন্তু কিন্তু ও যদি উপনীত হয় ওর শেষ তীর্থে, তাহলে তাহলে ওর উপর দেবত্ব আরোপ করাটাও বোধহয় বাড়াবাড়ি হবে না। নিউ ইয়র্ক থেকে প্যারিস সময় লেগেছিল 33.5 ঘন্টা। এই ঐতিহাসিক অভিযানে প্রতিটি দুঃসাহসিক মুহূর্তের বিস্তারিত বিবরণ আছে লিন্ডির লেখা উই এবং দ্য স্পিরিট অফ সেন্ট লুই গ্রন্থে। চাঁদে পৌঁছেই আর্মস্ট্রং পৃথিবীর বৈজ্ঞানিকদের নির্দেশ পেয়েছিলেন। লিন্ডি কিন্তু ওই 33.5 ঘন্টা ছিলেন দুনিয়ার বার। সামনে সাইক্লোন বইছে কিনা কেউ তাকে বলে দেয়নি। নক্ষত্র কম্পাস দেখে পথ চলছিলেন তিনি। তিনি নিজেই নেভিগেটর, পাইলট, কো পাইলট এবং কেবিন বয়। ওই 33.5 ঘন্টা ধরে তিনি সম্পূর্ণ সজাগ ছিলেন। চোখের পাতা বুঝলেই নিশ্চিত মৃত্যু। প্লেন চালাতে চালাতেই অঙ্ক কষেছেন, আহার করেছেন। প্লেনের ডানায় বরফ জমে গেলে সাফ করেছেন হাত বাড়িয়ে, নোট লিখেছেন ডায়েরিতে। ওই 33.5 ঘন্টায় লিন্ডি কী কী করেছিলেন তার বিস্তারিত বিবরণ না দিলেও ওই সময়কালের আর কয়েকটা ঘটনার কথা উল্লেখ করা দরকার। 3টি ঘটনা। এক, মনে আছে নিশ্চয়ই, সেন্ট লুই শহরের সবচেয়ে খানদানি কাগজ পোস্ট ডিসপ্যাচের সম্পাদক কীভাবে লিন্ডির প্রস্তাবে বরফ গলার জল ঢেলে দিয়েছিলেন। সেই পোস্ট ডিসপ্যাচ সংবাদপত্রের সেরা কার্টুনিস্ট ড্যানিয়েল ফিটজ প্যাট্রিক কিন্তু সম্পাদকের সঙ্গে একমত হতে পারেননি। সারা রাত জেগে সে একটা কার্টুন আঁকল। লম্বায় সেটা 8 কলাম ব্যাপী, কাগজের এ প্রান্ত থেকে ও প্রান্ত, অথচ খাড়াইয়ে মাত্র 1.5 ইঞ্চি। চিত্রের মাঝামাঝি একটা সমান্তরাল ঢেউ খেলানো রেখা, সমুদ্র ও আকাশের সীমারেখা, নিচে আদিগন্ত বিস্তৃত সমুদ্রের উত্তাল তরঙ্গ, উপরে এক আকাশ তারা,
সমস্ত ছবিটাই কালো রঙে। তার মাঝামাঝি আকাশের মাঝখানে বিন্দুবৎ একটি মনোপ্লেন, স্পিরিট অফ সেন্ট লুই। সকালবেলা সংবাদপত্র খুলেই সবাই চমকে উঠল। তাদের হাতের পেয়ালায় ছলকে উঠল চা। লক্ষ মানুষ খণ্ড মুহূর্তের জন্য নিঃশ্বাস রুদ্ধ করল। মনে পড়ে গেল এখন এই মুহূর্তে ওই একলা পাগল মহাশূন্যের নিঃসীমতায় জুটছে। কার্টুনিস্ট ড্যানিয়েলি এই পৃথিবীর তরফে প্রথম শিল্পী যিনি লিন্ডির উদ্দেশ্যে মাথার টুপি খুললেন, তার ওই রাত জাগা কার্টুনে। লিন্ডবার্গ সাফল্য লাভ করবার পূর্বে ২ নম্বর যে মানুষটি তাকে শ্রদ্ধা নিবেদন করেছিল বলে ইতিহাসে খুঁজে পাওয়া যায়, সে একটি ছোট্ট মার্কিন মেয়ে, অ্যালিস। ২০শে মে ১৯২৭ ছিল শুক্রবার। পূর্বরাত্রে লিন্ডির মা ইভাঞ্জেলিন সারা রাত ঘুমোতে পারেননি। চোখ দুটি যতবার বুজেছেন, দেখতে পেয়েছেন তরঙ্গ বিক্ষুব্ধ অ্যাটলান্টিকের উপর প্রাণপণে সংগ্রাম করে উড়ে চলেছে এক ক্লান্ত বিহঙ্গ, অ্যালবাট্রাস। রাত ভোর হলো, আজ স্কুল আছে। অদ্ভুত তার মনোবল। তৈরি হয়ে নিলেন, স্কুলে যেতে হবে। ছুটি নেবেন কেন? কি করবেন বাড়িতে বসে থেকে? ঝনঝন করে বেজে উঠল টেলিফোন। দৌড়ে ছুটে এলেন। হাতটা কাঁপছিল, তবু রিসিভারটা কানে লাগিয়ে বললেন, মিসেস লিন্ডবার্গ। গুড মর্নিং ম্যাডাম, ফ্রি প্রেস থেকে বলছি। আপনার বাড়িতে রেডিও আছে? না, কিন্তু এ কথা কেন? না, মার্কিন সরকার স্থির করেছেন প্রতি ঘন্টায় একটি করে নিউজ বুলেটিন প্রচার করা হবে মিস্টার লিন্ডবার্গের বিষয়ে, কোনো খবর থাক বা না থাক। সকাল ৮টার বুলেটিনে বলা হয়েছে তার কোনো খবর নেই। কোনো জাহাজ বা দ্বীপবাসী তাকে এ পর্যন্ত দেখেনি। ও, ধন্যবাদ। প্রতি ঘন্টায় আমাকে টেলিফোন করবার প্রয়োজন নেই, তবে কোনো খবর পাওয়া গেলে তৎক্ষণাৎ আমাকে দয়া করে জানাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো ম্যাডাম। আর একটা কথা, মানে খবর যদি, অর্থাৎ যে কোনো রকম সংবাদই আমাকে জানাতে কুণ্ঠিত হবেন না। আশা করি আমি কি বলতে চাই, অর্থাৎ ইয়েস মাদার, আমি বুঝেছি। তবে নিশ্চিন্ত থাকুন, তার সাফল্য লাভের খবরই জানাবো আমি। এবার আর ম্যাডাম বলেনি ছোকরা, মাতৃ সম্বোধন করেছে। লিন্ডি সাফল্য লাভ করুক আর না করুক, ম্যাডাম ইভাঞ্জেলিন ল্যান্ডলজ লিন্ডবার্গ ইতিমধ্যেই হয়েছেন মাদার। তৈরি হয়ে স্কুলে রওনা দেবেন, তখনই এলো কয়েকজন সাংবাদিক। ওই ফ্রি প্রেস থেকেই লিন্ডির মা ওদের বসালেন বৈঠকখানায়। ওরা নাছোড়বান্দা। এই মুহূর্তে যা হোক কিছু বলতেই হবে মাদারকে। ইভাঞ্জেলিন অতি সংক্ষেপে শুধু বললেন, আগামীকাল শনিবার আমার ছুটি। হয় সেই ছুটির দিনটি হবে আমার জীবনের সবচেয়ে আনন্দের অথবা বেদনার। শনিবার বিকেল ৩টে নাগাদ প্যারিসের কোনো খবর আশা করতে পারি, তার আগে নয়। খবর পেতে পেতে যদি শনিবার রাতও হয়ে যায়, তাতেও বোধ করে চিন্তিত হবার কিছু নেই। কিন্তু আমি জানি শেষ পর্যন্ত এই খবরই পাব যে আমার ছেলে এই দীর্ঘ পথ পাড়ি দিতে সফল হয়েছে। খবরটা আনন্দেরই হবে। স্কুলে পৌঁছে টিচার্স রুমে আর ঢুকলেন না। মানুষজনকে যেন এড়িয়ে চলছেন। সোজা ক্লাসে চলে গেলেন। ১০-১২ বছরের বাচ্চাদের ক্লাস। বোর্ডে একটি অঙ্ক দিয়ে চুপটি করে এসে বসলেন চেয়ারে। ছেলেমেয়েরা নীরবে আঁক কষছে। হঠাৎ নজর হলো মাঝের বেঞ্চিতে একটি মেয়ে, অ্যালিস, অঙ্ক কষছে না। মাথা নিচু করে সম্ভবত হাঁটুর ওপর রাখা কোনো গল্পের বই পড়ছে। ইভাঞ্জেলিন ধমকে ওঠেন, অ্যালিস, তুমি কি করছো? গেট আপ। অ্যালিস উঠে দাঁড়ালো, কিন্তু মুখ তুলল না, জবাব দিল না, চোখে চোখে তাকাতেও পারল না। ওকে হাতে নাতে ধরতে এগিয়ে এলেন ইভাঞ্জেলিন। বেঞ্চের নিচে তো কোনো গল্পের বই লুকোনো নেই। অ্যালিসের চিবুকটা ধরে তুলতেই দেখেন তার টমেটোর মতো গাল দুটিতে জলের ধারা। এ কি, কাঁদছো কেন? কি হয়েছে অ্যালিস, কি হয়েছে? প্লিজ ম্যাম, আজ ছুটি দিয়ে দিন। চলুন সবাই প্রার্থনা সবাই যাই। আমরা বরং সবাই মিলে তার জন্য প্রার্থনা করি। ক্লাস শুদ্ধ মেয়ে অ্যালিসকে সমর্থন করল। যৌথ ছুটির আবেদন এই প্রথম নয়, কিন্তু আজ ওরা খেলার মাঠে যেতে চায় না।
বরং যেতে চায় প্রার্থনা সভায়, চার্চে। চার্লস লিন্ডবার্গ জাতীয় বীর হওয়ার আগে আরও একজন বিচিত্র পন্থায় তার উদ্দেশ্যে মাথার টুপি খুলেছিল, জো হামফ্রিজ। জ্যাক লন্ডনের অনবদ্য ছোট গল্প। আ পিস অফ স্টেক যাদের পড়া আছে তারা জোকে চিনতে পারবেন। বছর 50 বয়স, দৈত্যের মতো চেহারা, ভ্রুতে একটা বিশ্রী কাটা দাগ, আর নাকটা মিকেলাঞ্জেলোর মতো তোবড়ানো, ভাঙা। জো হামফ্রিজ প্রাক্তন হেভিওয়েট চ্যাম্পিয়ন, নামকরা বক্সার, বহু রক্তক্ষয়ী সংগ্রামের যোদ্ধা। দর্শকদের আনন্দ দিতেই তার নাক ভাঙা, মুখে ফাটাফুটির মতো ক্ষতচিহ্ন। এখন সে অবসর নিয়েছে, তবু জীবিকার কারণে রিংয়ের বাইরে সে যেতে পারেনি। এখন সে রেফারি। 20 মে শুক্রবার নিউ ইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে ছিল হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনাল লড়াই। জ্যাক শার্লে বনাম টম ম্যালোনি। 40,000 দর্শকে প্রেক্ষাগৃহ গমগম করছে। ব্ল্যাকেও টিকিট পাওয়া যাচ্ছে না। বহু দর্শক দাঁড়িয়ে প্রতীক্ষা করছে। সংলগ্ন বার থেকে হুইস্কি আর বিয়ার সরবরাহ করতে করতে খিদমতগারের দল গলদঘর্ম। ঘণ্টা বাজল। দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে রিংয়ের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ালেন দৈত্যাকৃতি জো হামফ্রিজ। সহস্র কণ্ঠের উন্মাদনায় প্রেক্ষাগৃহ ফেটে পড়ছে। দুদলের সমর্থক দল চিৎকার করে ওঠে। দানবাকৃতি জো হামফ্রিজ দুহাত তুলে জনতাকে শান্ত হতে বললেন। চিৎকার করে উঠলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান। শান্ত হলো জনতা। প্রাক্তন চ্যাম্পিয়ন কিছু বলতে চায়। হ্যাঁ, বলতে চায়। সে বলল, ভদ্রমহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা জ্যাক আর টমের রক্ত দেখতে চান, তাই না? কেনই বা চাইবেন না? এজন্য টাকা খরচ করেছেন, তা দেখুন। কিন্তু তার আগে আমার একটা অনুরোধ রাখবেন। আপনারা একবার নীরবে উঠে দাঁড়ান। অন্তত আধ মিনিট সেই ছোকরার কথা ভাবুন, তার সাফল্য কামনা করুন। থিঙ্ক অ্যাবাউট দ্যাট বয় আপ দেয়ার টু নাইট। বুড়ো আঙুলটা হাজার ক্যান্ডেল পাওয়ার বাতির মালায় শোভিত সিলিংটার দিকে তুলে দেখায়। বলে, সে ছোকরা এক হাতে জয়স্টিক আর এক মুঠো হৃৎপিণ্ডটা ধরে আজ রাতে মহাসাগর পাড়ি দিচ্ছে। তার কাছে গচ্ছিত আছে আশাবাদী মার্কিন জাতির ভবিষ্যৎ। চার্লস লিন্ডবার্গ নামে সেই নির্ভীক ছোকরার জন্যে ভগবানের কাছে কিছু প্রার্থনা করে দেখুন না কেন আপনারা? আপনারাও তো মার্কিন। নামটা উল্লেখ মাত্র 40,000 মানুষের মনে পড়ে গেল সকালবেলার কাগজে দেখা সেই বিচিত্র কার্টুনটার কথা। ওরা মদের পাত্র নামিয়ে রাখল, সিগারেট ফেলে দিল। নীরবে নত নেত্রে প্রার্থনা করল 1 মিনিট। আটলান্টিক মহাসমুদ্রে কোনো জাহাজে লিন্ডির নজরে পড়েনি, কিন্তু অপরাহ্নের ম্লানায়মান আলোয় তিনি দেখতে পেলেন পূবের দিকে একটি দ্বীপ। 10 মিনিটের ভিতরে স্পষ্ট হলো সেই ভূখণ্ডটি। বস্তুত আয়ারল্যান্ডের দক্ষিণ প্রান্ত। লিন্ডবার্গ সে মুহূর্তে ডায়েরিতে লিখেছিলেন, এখানে মানুষ আছে, এমন অপূর্ব দৃশ্য আমি জীবনে দেখিনি। মাঠগুলো কি সবুজ, লোকজন ঠিক মানুষের মতো। একটি গ্রাম, মন ভরে যায়। পাহাড় আর পাথরগুলো হুবহু পর্বত আর প্রস্তরখণ্ডের মতো। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের দক্ষিণে কর্নওয়াল থেকে পৃথিবীর চতুর্দিকে টেলিগ্রাম ছুটতে শুরু করেছে। দেখা গেছে, দেখা গেছে, বেঁচে আছে, পেরেছে, পেরেছে। অবশেষে ফরাসি উপকূল। তখন রাত হয়ে গেছে। রাত 9:52 আইফেল টাওয়ার নজরে পড়ল। লিন্ডি জানেন না ইতিমধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পড়ি কি মরি করে ছুটেছে লেবোর্গে এয়ারফিল্ডের দিকে। প্রথমবার তিনি ওই বিমান পোতাশ্রয়টি খুঁজে পাননি। শহরের উপরে পাক খেতে থাকেন। তাতে উত্তেজনা চরমে উঠে যায়। বিমান পোতাশ্রয় জোরালো আলো জেলে তার দৃষ্টি আকর্ষণ করা হলো। অবশেষে লিন্ডবার্গ নিরাপদে এসে নামলেন এয়ারোড্রোমের জমিতে। রাত তখন 10:24। প্লেনটা থামতেই উনি কানের তুলো দুটো খুলে ফেললেন। শুনলেন লক্ষ কণ্ঠের জয়ধ্বনি, লিন্ডি, 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 লিন্ডবার্গ, লিন্ডবার্গ। দুর্বার জলস্রোতের মতো মত্ত জনতা ছুটে আসছে পুলিশ কর্ডন ভেঙে। তারপর কি হলো মনে পড়ে না লিন্ডির।
কারা যেন শূন্যে তুলে ফেলল তাকে। গাড়িটারই নয়, সেফ মানুষের কাঁধে চলেছেন। এ সময়ে একটা কৌতুককর ঘটনা ঘটায় আংশিকভাবে মুক্তি পান তিনি। একজন সুভেনির হান্টার বা স্মৃতিচিহ্ন সংগ্রহকারী অতি উৎসাহী ওর মাথা থেকে হেলমেটটা ছিনিয়ে নেয়। তার ট্রফিটা সে মাথার উপর তুলে সকলকে দেখায়। জনতা তাকে লিনবার্গ বলে ভুল করে। বেচারির কথা শোনা যাচ্ছে না। জনারণ্যের একটা বৃহৎ অংশ তাকেই কাঁধে নিয়ে চলল একদিকে। সবচেয়ে মজার কথা, প্যারিসে মার্কিন রাষ্ট্রদূত ওই ফাঁদে পা দেন। পুলিশের সাহায্যে সেই নকল লিন্ডিকে উদ্ধার করে বুঝতে পারেন ভুলটা কী। এদিকে আসল লিন্ডিকে ছিনতাই করে 3 জন ফরাসি বৈমানিক বিমানঘাঁটি থেকে রওনা দিয়েছেন শহরের দিকে। 3 জনের কেউই ইংরেজি জানেন না, আবার লিনবার্গ জানেন না ফরাসি ভাষা। লিন্ডি লিখেছেন, আমার অজ্ঞাত বন্ধুরা আমাকে নিয়ে এলো একটা খানদানি এলাকায়। প্রকাণ্ড একটা তরুণের মধ্যে দিয়ে নিয়ে এসে দাঁড় করালো একটা জায়গায়। সেখানে দেখলাম মাটিতে আগুন জ্বলছে। কোথায় এসেছি, কী বৃত্তান্ত, কিছুই বুঝতে পারছি না। তবে বন্ধুদের অনুকরণে আমি মাথার টুপি খুলে ওই অনির্বাণ অগ্নিশিখার প্রতি শ্রদ্ধা জানালাম। ওদিকে শহরে ততক্ষণে রাইট বেঁধে যাওয়ার উপক্রম। লিনবার্গ ছিনতাই হয়ে গেছে। রাত 3টে মার্কিন রাষ্ট্রদূত অবশেষে লিন্ডির হদিশ পেলেন। নিয়ে এলেন সসম্মানে এম্বাসিতে। সেখানে কয়েকশো প্রেসের লোক অপেক্ষা করছে। রাষ্ট্রদূত বললেন, জেন্টলম্যান, আরও 15 মিনিট অপেক্ষা করতে হবে, ওকে কিছু খাইয়ে নিন। ক্ষুধা, তৃষ্ণা এবং অবসাদে লিন্ডি তখন প্রায় আধমরা। তবু প্রেস কনফারেন্সে কিছু বলতে হলো। ছুটি পেলেন রাত 4:30। এক ঘুমে পরদিন দুপুর। ইতিমধ্যে ফ্রান্সের রাষ্ট্রদূত ওয়াশিংটনে তার পাঠিয়েছেন। চার্লস লিনবার্গের দুঃসাহসিক অভিযানের সাফল্যে সারা ফ্রান্স আনন্দে আত্মহারা। আমেরিকার তারুণ্য এবং নির্ভীক অভিযান স্পৃহার প্রতীক হিসেবে আমরা যদি কাউকে বিশ্বের দরবারের প্রতিনিধিত্ব করবার জন্য প্রেরণ করতে চাইতাম, তাহলে এর চেয়ে ভালো আর কাউকে পাওয়া যেত না। নিছক সাহস এবং স্বর্গীয় প্রতিভায় ছেলেটি সকলের মন জয় করেছে। পরে 2-3 দিন যেন স্বপ্নের ঘরে কেটে গেল। রাষ্ট্রদূত হ্যারিস তার সব কাজকর্ম ছেড়ে শুধু লিনবার্গকে নিয়ে ঘুরছেন। কোথায় নয়, ফ্রান্সের প্রেসিডেন্ট এক জনাকীর্ণ জনসভায় লিন্ডির গলায় পরিয়ে দিলেন ক্রস অফ দ্য লেজিয়ন ডি অনার মেডেল। ওকে নিয়ে যাওয়া হলো নেপোলিয়নের সমাধিক্ষেত্রে, ভার্সাই প্রাসাদে, লুভিয়েরে এবং প্যারিস মিউনিসিপ্যাল অফিসে। সেখানে স্বর্ণপদকে ওকে সম্মানিত করা হলো। ফ্রেঞ্চ এয়ারো ক্লাবের ডিনারে লুই ব্লোরো, যিনি প্রথম ইংলিশ চ্যানেল পার হয়ে বিশ্বরেকর্ড করেছিলেন, বক্তৃতা দিলেন। লিন্ডি যেখানে যান সেখানেই পথে ট্রাফিক জ্যাম। মার্কিন প্রেসিডেন্ট এদিকে ক্রমাগত তাগাদা দিচ্ছেন চার্লস লিনবার্গ যেন অবিলম্বে দেশে ফিরে আসেন। সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিজয়ী বীরকে অভ্যর্থনা জানাতে উদ্গ্রীব। তবু সরাসরি তাকে দেশে ফেরত পাঠানো গেল না। রাষ্ট্রদূত একজনের অনুরোধ উপেক্ষা করতে পারলেন না। ইতিমধ্যে ইংল্যান্ডের শের কিং জর্জ দ্য ফিফথ প্যারিস স্থিত মার্কিন রাষ্ট্রদূতকে ব্যক্তিগত অনুরোধ জানিয়েছেন দেশে ফেরার পূর্বে যেন চার্লস লিনবার্গ একবার লন্ডনে আসেন। যেতেই হলো। কিং জর্জ দ্য ফিফথ বলে কথা, যে আমলের কথা তখনও ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। ক্রয়টন এয়ারপোর্টে যে জনসমাবেশ হয়েছিল তাও একটি রেকর্ড। লন্ডন এয়ারপোর্ট থেকে ইংল্যান্ড স্থিত মার্কিন রাষ্ট্রদূত তাকে নিয়ে গেলেন নিজ প্রাসাদে এবং বললেন, মহামহিম ইংল্যান্ডের শের অবিলম্বে লিন্ডির সাক্ষাৎ প্রার্থী। বেচারি লিন্ডি, জীবনে সে রাজা মহারাজার সামনে আসেনি। রাষ্ট্রদূত তাকে তালিম দিতে থাকেন, রাজদরবারে কখন নিচু হতে হবে, কখন পিছু হাঁটতে হবে। অবশেষে বাকিংহ্যাম প্যালেস। সেখানে ওদের গাড়ি পৌঁছানো মাত্র এগিয়ে এলেন একজন লর্ড, অভ্যর্থনা জানালেন এবং জনান্তিকে মার্কিন রাষ্ট্রদূতকে বললেন, সম্রাট জানিয়েছেন যে তার একটি ব্যক্তিগত ও গোপন প্রশ্ন আছে, তাই এ সাক্ষাৎকার সময়ে তৃতীয় ব্যক্তি কেউ থাকবে না। রাষ্ট্রদূত ঘাবড়ে যান, আমিও না? আগে না, এমনকি স্বয়ং সম্রাজ্ঞীও নন।
সম্রাটের ইচ্ছা দুরু দুরু বক্ষে প্রকাণ্ড হলকামরায় প্রবেশ করল লিন্ডি। ওর মনে ছিল কতটা দূরে গিয়ে মাজা ভাঙতে হবে, তাই ভাঙল, অভিবাদন করল। সম্রাট হাতছানি দিয়ে ওকে কাছে ডাকলেন, পাশের গদিমোড়া সিংহাসনে বসতে বললেন। উপবেশন তো নয়, গদিমোড়া আসনে ক্রোড়ে আত্মসমর্পণ করল লিন্ডি। সে বিচিত্র মুহূর্তটি বর্ণনা দিতে চার্লস লিন্ডবার্গের দিনপঞ্জিকা শরণাপন্ন হওয়াই বুদ্ধিমানের কাজ। একটি মুহূর্ত আমরা পরস্পরের দিকে তাকিয়ে বসে থাকি, অস্বস্তিকর এক মুহূর্ত। তারপর সম্রাট সামনের দিকে ঝুঁকে বললেন, ক্যাপ্টেন লিন্ডবার্গ, আমাকে একটা কথা বুঝিয়ে বলো তো, আমার জানবার দুরন্ত কৌতূহল। তুমি মানে তুমি মানে হিসি করতে কি করে? এটি এমন একটি অন্তরঙ্গ প্রশ্ন যে আমার স্বাভাবিকতা তৎক্ষণাৎ ফিরে এলো। আমি বললুম, দেখুন স্যার, এজন্য প্রথম থেকেই প্রস্তুত হয়ে আসি। আমার সঙ্গে একটি অ্যালুমিনিয়ামের পাত্র ছিল। ফ্রান্সে পৌঁছানোর আগে আমি সেটা সমুদ্রে ফেলে দিই। মানে আমি ঠিক চাইছিলাম না ওটার সমেত আমি বিমানপথে ধরা পড়ি। মহামহিম সম্রাটের শুধু বাম চক্ষুটি সংকুচিত হল। তিনি স্মিত হাসলেন। আমিও তাকে অনুকরণ করাই বুদ্ধিমানের কাজ মনে করলুম। নিউ ইয়র্ক শহরে চার্লস লিন্ডবার্গের প্রত্যাবর্তন এক ঐতিহাসিক ঘটনা। গল থেকে ফিরে সিজার যে সংবর্ধনা পেয়েছিলেন রোমে, কিংবা নেপোলিয়ন অথবা দুনিয়ার আর কোনো দিগ্বিজয়ী বীর বোধ করি এভাবে সংবর্ধিত হননি। ফিরেছিলেন মার্কিন রণতরী মেমফিসে। ভাইস অ্যাডমিরাল বারেজ স্বয়ং তাকে নিয়ে আসেন। জাহাজঘাটায় 3 লক্ষ লোক সমবেত হয়েছিল এবং নিউ ইয়র্কে সেন্ট্রাল পার্কে যাওয়ার পথে যত লোক সমবেত হয়েছিল তার সংখ্যাটা কোনো কাগজের মতে 30 লক্ষ, আবার কারো মতে 8 কোটি। ব্রডওয়ের দুপাশের রাস্তা থেকে তার উপর যে পুষ্পবৃষ্টি হয়েছিল এবং কাগজের কুচি ছড়ানো হয়েছিল তার ওজন নাকি 2000 টন। মার্কিন প্রেসিডেন্ট কুলিজ ইতিমধ্যে মিসেস ইভাঞ্জেলিন লিন্ডবার্গকে আনিয়েছিলেন। এই সংবর্ধনা সভায় তার উপস্থিতির একান্ত প্রয়োজন। যথারীতি তোপধ্বনি হল। প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ দীর্ঘ বক্তৃতা দিলেন। ক্যাপ্টেন লিন্ডবার্গ এখন কর্নেল লিন্ডবার্গ। প্রেসিডেন্ট সর্বসমক্ষে সেই বিজয়ী বীরের কণ্ঠে দুলিয়ে দিলেন সর্বোচ্চ সম্মান, ফ্লাইং ক্রস পদক। এবার লিন্ডির বক্তৃতা। এখানেও তিনি এক বিশ্ব রেকর্ড করলেন। এমন অনুষ্ঠানে কখনো কেউ এত সংক্ষিপ্ত ভাষণ দেয়নি। লিন্ডি বললেন, 21শে মে আমি ফ্রান্সে বিমানপথে উপনীত হই। প্যারিসে ছিলাম 1 সপ্তাহ, বেলজিয়ামে 1 দিন, আর কয়েকদিন লন্ডনে এবং ইংল্যান্ডের এখানে ওখানে। যেখানে গেছি, যে কোনো সভাতেই যোগ দিয়েছি, আমাকে অনুরোধ করা হয়েছে একটি বাণী বহন করে স্বগৃহে ফিরতে। সে বাণীটি বলছে, আমেরিকাবাসীদের আমরা কত ভালোবাসি তা তো তুমি স্বচক্ষে দেখেছ। যখন তুমি দেশে ফিরে যাবে তখন তোমার দেশবাসীকে জানিও আমাদের এই ভালোবাসার কথা। আমার আর কিছু বলার নেই, ধন্যবাদ। সেই সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির তরফ থেকে কর্নেল লিন্ডবার্গকে পৃথক সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা ছিল। সকালে হয়েছে গোটা আমেরিকার পক্ষ থেকে সরকারি অভ্যর্থনা। সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির মেয়র কিন্তু লিন্ডির ওবেলার রেকর্ড ভাঙলেন। সংবর্ধনা সভায় তিনি সংক্ষিপ্ততর ভাষণ দিলেন। সোনার তৈরি প্রকাণ্ড একটা চাবি বিজয়ী বীরকে কর্পোরেশনের তরফ থেকে উপহার দিলেন। বললেন, কর্নেল লিন্ডবার্গ, নিউ ইয়র্ক শহর আপনার, এই নিন তার চাবি। আপনি এই শহর জয় করেছেন। এর চেয়ে অল্প কথায় এত বড় কথা খুব কম লোকই বলতে পেরেছেন। রাতারাতি কর্নেল লিন্ডবার্গ হয়ে গেলেন পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তার ভ্রমণ কাহিনী নিউ ইয়র্ক টাইমস ছাপল। সম্মানমূল্য দিল $60,000। ওই বই থেকে সে বছর তিনি রয়্যালটি পেলেন $1,00,000। তার সকণ্ঠে বর্ণিত অভিযান বর্ণনা রেকর্ড করা হলো। সে বাবদ তিনি পেলেন $3,00,000। বলতে ভুলেছি, $25,000 অর্ধেক পুরস্কারও পেয়েছিলেন তিনি।